আসসালামু আলাইকুম। বিসিএস রিডিং রুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা বই সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে হুমায়ুন আজাদ স্যারের লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী। এই বইটাতে বাংলা সাহিত্যের উৎপত্তি, বিকাশ এবং বাংলা সাহিত্যের যে ধারা সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যারা বাংলা সাহিত্য সম্পর্কে জানতে চান কিংবা যারা বাংলা সাহিত্যের স্টুডেন্ট আছেন কিংবা ভবিষ্যতে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করতে চান কিংবা জবের প্রিপারেশন নিচ্ছেন কিংবা অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছেন, তাদের সবার জন্যই আজকের এই ভিডিওটা। আশা করছি এই বইটা সম্পর্কে একটা ধারণা আপনারা পেয়ে যাবেন। এই বইটা আমি নিয়েছি আন্দরকিল্লা লাইব্রেরি থেকে, যেটা আমার কাছ থেকে 250 টাকার মতো নিয়েছে। তো বইটার সামনের অংশটা এভাবেই প্রচ্ছদটা আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমি বইটার ভিতরে যাচ্ছি। এখানে ছোট করে ভূমিকা দেয়া হয়েছে যে হাজার বছর ধরে যে বাংলা সাহিত্যের যে ধারা, বাংলা সাহিত্যের যে ঐতিহ্য, সেগুলো সম্পর্কে, বাংলা সাহিত্যের যে যুগ রয়েছে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, সেগুলো সম্পর্কে এখানে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন লেখক। তো এটা হচ্ছে আগামী প্রকাশনী কর্তৃক প্রকাশিত। বইয়ের যে কোয়ালিটি, এটা আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বইটার সম্পর্কে, বইটার যে প্রথম প্রকাশনা, প্রথম মুদ্রণ হয়েছিল হচ্ছে 1976 সালে, অনেক আগের কথা। তারপরে বিভিন্ন সময় এটার রিপ্রিন্ট হয়েছে। তারপর হলো যে আপনার এই জায়গাতে কিছু পূর্ব লেখকের কিছু কথা এখানে দেয়া হয়েছে এবং হচ্ছে লাল নীল দীপাবলি বইটার নামকরণ করা হয়েছে। এখানে দেখেন যে আপনারা বইটার সূচিপত্র দেখতে পাচ্ছেন এবং একই সাথে এখান থেকে মূলত যে বইয়ের কথাটা শুরু হয়েছে, যদি তুমি চোখ মেলো বাংলা সাহিত্যের দিকে, তাহলে দেখবে জ্বলছে হাজার হাজার প্রদীপ, লাল নীল সবুজ আবার কালো। অর্থাৎ বাংলা ভাষাটাকে, আসলে বাংলা ভাষার যে বৈচিত্র্য, আমাদের যে বাংলাদেশে যে 64টা জেলা রয়েছে, এক একটা জেলার এক একটা বৈচিত্র্য এবং আঞ্চলিক যে ভাষাটা, সেটা আসলে কীভাবে চেঞ্জ হয় বা কীভাবে ভ্যারি করে, সেটা সম্পর্কে লেখক আমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। এখানে আরও অনেকগুলো লেখকের কথা বলা হয়েছে, যেমন বিদ্যাসাগর, মধুসূদন, বিহারীলাল চক্রবর্তী, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, অর্থাৎ যাদের অবদানে বাংলা সাহিত্য সমৃদ্ধ হয়েছে, তাদের কথা এখানে মূলত সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এখানে চর্যাপদের কথাটা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। চর্যাপদ হচ্ছে বাংলা ভাষার, বাংলা সাহিত্যের প্রথম যে নিদর্শনটা, সেখানে আপনারা এখানে গল্পের আকারে উপস্থাপন করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আশা করছি যে বইটা, আমি আসলে পড়া শুরু করছি এখনই, তো বইটা আমি পড়তে পড়তে আশা করি অনেক কিছু জানতে পারবো। যারা বাংলা সাহিত্য সম্পর্কে অল্প সময়ে জানতে চান, তারা এই বইটা পড়তে পারেন। এখানে দেখেন যে খুব সুন্দরভাবে জিনিসটা উপস্থাপন করা হয়েছে। আপনার এই যে বাংলা ভাষায় যে শব্দের যে বৈচিত্র্য রয়েছে, তদ্ভব শব্দ, তৎসম শব্দ, দেশি বিদেশি শব্দের যে সম্মিলন ঘটেছে বাংলা সাহিত্যে, সেটা খুব সুন্দরভাবে লেখক তুলে ধরেছেন। এবং এখানে যে আধুনিক যুগের যে ধারাটা, 1801 সাল থেকে বর্তমান যে যুগটা চলছে, এটা হলো আধুনিক যুগ বলা হয়। এখানে যে লেখক রয়েছেন, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্যারীচাঁদ মিত্র, তারপর হলো রাজা রামমোহন রায়, মাইকেল মধুসূদন দত্ত, ওনাদের যে সাহিত্যের ধারা, সেটা সম্পর্কে লেখক খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তারপর বৈষ্ণব পদাবলী ছিল মধ্যযুগে। এরপর হচ্ছে আপনার চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল এই কাব্য। এরপর হচ্ছে আপনার এই ধরনের যে জিনিসগুলো আর কি, সবগুলোকে, শ্রীকৃষ্ণ কীর্তন ছিল, এই জিনিসগুলোকে লেখক খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। এবং এখান থেকে কিন্তু সবচেয়ে যেটা উল্লেখযোগ্য বিষয়, যারা জবের প্রশ্ন করে থাকেন, তারা কিন্তু এই বইটাকে রেফারেন্স বই হিসেবে নিয়েই প্রশ্ন করে থাকেন। তো যার জন্য দেখা যায় এখান থেকে হুবহু প্রশ্ন চলে আসে বিভিন্ন পরীক্ষাতে, বিশেষ বিসিএস, ব্যাংক সহ বিভিন্ন পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন ডিরেক্টলি চলে আসতে দেখা যায়। যেমন হচ্ছে আপনার ভাষার যে গবেষক রয়েছেন, যেমন সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তারপর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ওনারা যে গবেষণা, ওনাদের যে মতামত এখানে তুলে ধরা হয়েছে, সেগুলো কিন্তু সরাসরি চলে আসে। তারপর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে কাহিনী, তারপর চর্যাপদের কাহিনী এবং কবিদের সম্পর্কে খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। তারপর এরপর প্রাচীন যুগ, মধ্যযুগে যারা সাহিত্য রচনা করেছেন, চর্যাপদের যারা কবি রয়েছেন, তাদের সম্পর্কেও কিন্তু এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এরপর বেহুলার কথা এখানে বলা হয়েছে, এটা সম্ভবত মনসামঙ্গল কাব্যের কথা, যেটা মধ্যযুগে ছিল। এরকম আর কি ব্যাপারগুলো এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এবং এই যে কবি হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী, তারপরে বিদ্যাপতি, ওনাদের যে কাহিনীগুলো, সব খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। এরপর চণ্ডীদাস, জ্ঞান দাস, ওনাদের কথাও কিন্তু সুন্দরভাবে বলা হয়েছে এখানে। চণ্ডীমঙ্গল কাব্য খুব ইম্পর্ট্যান্ট, বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তারপর এখানে যে কিছু উল্লেখযোগ্য লাইন রয়েছে, যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তারপর এই পাশেও কিছু লাইন রয়েছে। তো আশা করা যায় আপনারা যদি এই বইটা ভালোভাবে পড়ে ফেলেন, খুবই, এরপর মহুয়া পালার কথা দেখতে পাচ্ছেন এখানে, এই যে মহুয়া গীতিকা। এরপর এই বইটা যদি আপনারা ভালোভাবে পড়ে ফেলেন, এখানে খুব সুন্দরভাবে কিন্তু গুরুত্বপূর্ণ টপিকগুলো তুলে ধরা হয়েছে, প্রথম আদি যুগ থেকে শুরু করে বর্তমানে আধুনিক যুগ পর্যন্ত।
এবং আশা করছি যে এই বইটা আমি নিজেও আসলে পড়া স্টার্ট করেছি। তো আপনারা যারা বাংলা সাহিত্য সম্পর্কে স্বল্প সময়ে জানতে চান তারা এটা পড়তে পারেন। এবং এখানে দেখেন সবার শেষে যেটা দেওয়া হয়েছে সেটা হলো লেখক পরিচিতি সম্পর্কে, অর্থাৎ লেখক হুমায়ুন আজাদ স্যারের যে অন্য লেখাগুলো রয়েছে সেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এখানে। আর এই বইটারই আরেকটা কি বলে যে আরেকটা সঙ্গী রয়েছে, সেটা হচ্ছে গিয়ে কত নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী, অর্থাৎ বাংলা ব্যাকরণ সম্পর্কে ওখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যারা বাংলা ব্যাকরণ সম্পর্কে জানতে চান তারা ওই বইটা ফলো করতে পারেন। আমি বইটা এখনও সংগ্রহ করতে পারিনি, আশা করছি যে কিছুদিনের মধ্যে আমি বইটা কালেক্ট করে এটা সম্পর্কে একটা ভিডিও আমি উপস্থাপন করব। আর হচ্ছে আমি সর্বশেষ আর কিছু টপিক এখান থেকে দেখিয়ে দিচ্ছি, যেমন এই যে এখানে আপনার এই যে আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গল্পগুচ্ছ 1926-এ 3টি খণ্ডে আপনার লেখা হয়েছিল, এগুলো সম্পর্কে লেখা হয়েছে। তারপর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ওনারা হচ্ছে বাংলা সাহিত্যের আধুনিক যুগকে সমৃদ্ধ করেছেন। তারপর হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ওনারও কিছু রচনা এখানে উল্লেখ করা হয়েছে। তারপর এখানে আপনার এই যে আধুনিক গুরুত্বপূর্ণ ঔপন্যাসিকদের মধ্যে দুজন কবি ছিলেন, যেমন প্রেমেন্দ্র মিত্র এবং বুদ্ধদেব বসু, দুজনই খুবই বিখ্যাত লেখক ছিলেন। এখানে ওনাদের সাহিত্যকর্ম সম্পর্কে তুলে ধরা হয়েছে। তারপর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, উনিও খুবই বিখ্যাত, পথের পাঁচালী নামক একটা উপন্যাস তিনি রচনা করেছিলেন। এরপর আরও বিভিন্ন আরণ্যক উপন্যাস ছিল তার। এরপর এখানে আরও কিছু লেখকদের রয়েছে, যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারপর মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, ওনাদের সম্পর্কে কিন্তু খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। এরপর সৈয়দ ওয়ালিউল্লাহ ছিলেন, এনামুল হক ছিলেন, বুদ্ধদেব বসু ছিলেন, তারপর জীবনানন্দ দাশ ছিলেন, অন্নদাম শঙ্কর রায় ছিলেন। ত্রিশের পঞ্চপাণ্ডব যাদেরকে বলা হয়, ত্রিশের পঞ্চপাণ্ডব হচ্ছে বাংলা সাহিত্যের 5জন বিখ্যাত উপন্যাসিক আর কি, তাদের সম্পর্কে কিন্তু খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। আর যেহেতু আমি এটাই হচ্ছে আমার প্রথম ভিডিও এই বইয়ের উপরে, তো আমি আর ভিডিওটা বড় করছি না। আশা করছি আপনারা এই বইটা পড়লে একটা ভালো একটা ধারণা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে ত্রিশের পঞ্চপাণ্ডব কারা ছিলেন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণুদে এবং অমিয় চক্রবর্তী, 5জন মিলে সৃষ্টি করেন বাংলা ভাষায় আধুনিক কবিতা। প্রেমেন্দ্র মিত্র সাহায্য করেছিলেন আধুনিক কবিতার বিকাশে, কিন্তু তিনি চেতনার দিক থেকে পিছিয়ে পড়েন। এই 5জনকে বলা হয় ত্রিশের পঞ্চপাণ্ডব, যাদের কাছ থেকে যাদের সাহিত্যের প্রশ্নগুলো বাংলাতে খুবই ইম্পর্ট্যান্ট। এরপর হচ্ছে আপনার এই যে রবীন্দ্রনাথের যে শেষ কবিতাটা, এটা সম্পর্কে শেষ লেখা আর কি, এটা সম্পর্কে এখানে বলা হয়েছে। তো আশা করছি আপনারা একটা ধারণা পেয়েছেন এই বইটা সম্পর্কে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে আপনাদেরকে অনুরোধ করলাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।